সুপ্রিয় অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা যে চ্যাপ্টারটি করতেছিলাম সেটি ছিল হচ্ছে সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার, পরিমাণগত রসায়ন। আমরা শুরু করেছিলাম। তো পরিমাণগত রসায়নের আমরা হচ্ছে এই পর্যন্ত 4টা লেকচার পেয়ে গেছি। আমরা লাস্টে যে বিষয়গুলো আলোচনা করেছি, দ্রবণের ঘনমাত্রা নিয়ে যে বিভিন্ন একক ছিল, মোলারিটি, নর্মালিটি, শতকরা হিসাব, পিপিএম, পিপিবি অ্যান্ড সবার শেষে ছিল হচ্ছে আমরা মোল ভগ্নাংশ এবং দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ বিষয়ে আমরা হচ্ছে পড়ালেখা করছিলাম। সেই বিষয়গুলো আমরা হচ্ছে ক্লিয়ার করছি। অনেকেই তোমরা বলছো যে হচ্ছে সমস্যা নেই, কেউ একজন বলছো যে একটা দুটো বিষয়ে সমস্যা আছে, আমাকে হচ্ছে মেসেঞ্জারে অথবা ফোনে অথবা হচ্ছে ফেসবুকে দিয়ে আমি হচ্ছে নেক্সট ডেতে সলভ করে দেবো। তার আগে একটি ঘটনা আছে, সেটি হচ্ছে সামনের বুধবারে একটি অনলাইন এক্সাম হবে, কেমিস্ট্রি অনলাইন এক্সাম। সেই এক্সামটার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর, খাতা নিয়ে বলতা, সাথে মোবাইল থাকবে। আমি প্রশ্নগুলো করবো, ঝটপট আনসার করতে হবে। ওকে, এটি ছিল হচ্ছে প্রশ্ন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রশমন বিক্রিয়া, অর্থাৎ অম্লক্ষার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু, টাইট্রেশন ও তারলে, এবং হচ্ছে তোমার এই একটি টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের নির্দেশক নির্বাচন করব, বা অম্লক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে কোন ধরনের নির্দেশক নির্বাচন করব। আমরা প্রথমে শুরু করতে চাই হচ্ছে প্রশমন বিক্রিয়া হচ্ছে কাকে বলে। প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে দেখি, আমি এখানে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে একটি এক্সাম্পল লিখে দিচ্ছি। বিক্রিয়াটা লক্ষ্য করো, বিক্রিয়াটা হচ্ছে এরকম অম্লক্ষার প্রশমন বিক্রিয়া। আমাদের সিলেবাসে হচ্ছে অম্লক্ষার প্রশমন বিক্রিয়া আছে, অর্থাৎ গতদিন লেকচারগুলোর পরে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের হচ্ছে বিষয়গুলো আমি আলোচনা করছি। প্রশমন বিক্রিয়া অর্থাৎ অম্লক্ষার প্রশমন বিক্রিয়া কাকে হচ্ছে, দেখো এখানে অম্ল আছে HCl আর ক্ষার করছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, এবং উৎপন্ন করছে হচ্ছে তোমার পানি উৎপন্ন করছে। এখানে আমরা যে বিষয়টি হচ্ছে লক্ষ্য করতেছি, অম্লক্ষার প্রশমন বিক্রিয়া হচ্ছে কাকে বলবো। দেখো অম্ল এবং ক্ষার তারা হচ্ছে বিপরীত ধর্মী, তাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিপরীত ধর্মী। তারা বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্মী অর্থাৎ প্রশমধর্মী পদার্থ উৎপন্ন করছে হচ্ছে তোমার কি লবণ এবং পানি উৎপন্ন করছে। এবং আমরা যদি দেখি তার তুল্য পরিমাণ ভর এবং এর তুল্য পরিমাণ ভর পরস্পরের সাথে বিক্রিয়া করে তাদের নিজস্ব সত্তাগুলো বিলীন করে দিচ্ছে। আবার বলছি, অম্ল এবং ক্ষার তারা তুল্য পরিমাণ পরস্পরের সাথে বিক্রিয়া করে নিজের সত্তাগুলো বিনষ্ট করে নতুন, একেবারে নতুন অর্থাৎ প্রশমধর্মী পদার্থ হচ্ছে তৈরি করছে হচ্ছে লবণ এবং পানি। তাই এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে, এগেন বলছি, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে অম্লক্ষার প্রশমন বিক্রিয়া। সো তাহলে অম্লক্ষার প্রশমন বিক্রিয়া কাকে বলে আমাকে যদি হচ্ছে বলে, সংজ্ঞা যদি দিতে বলে, এটি আয়নিক সংজ্ঞা না, আয়নিক সংজ্ঞাটা হচ্ছে ডিফারেন্ট আছে, সেটাও বলতেছে। বলা হচ্ছে যে তুল্য পরিমাণ অম্ল, লিখে নাও, তুল্য পরিমাণ অম্ল ও তুল্য পরিমাণ ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন প্রশমধর্মী পদার্থ লবণ এবং পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াটাকে আমরা বলতে হচ্ছে প্রশমধর্মী বিক্রিয়া। আবার বলছি, তুল্য পরিমাণ অম্ল, তুল্য পরিমাণ ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে নিজের ধর্ম বিনষ্ট করে প্রশমধর্মী পদার্থ লবণ এবং পানি উৎপন্ন করার বিক্রিয়াকে আমরা বলতে হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটি আয়নিক মতবাদ নয়। আয়নিক মতবাদটা আবার ভিন্ন ধরনের করে। দেখো যে এই অ্যাসিড বিয়োজিত হয়ে হচ্ছে তোমার কি দিবে, আমরা অ্যাসিড থেকে পাবো হচ্ছে হাইড্রোজেন আর ক্ষার থেকে পাবো হচ্ছে তোমার হাইড্রোক্সিল আয়ন পাবো, তাহলে মিলে উৎপন্ন করবে হচ্ছে তোমার কি H2। তাহলে আয়নিক মতবাদ অনুসারে বা আয়নিক তত্ত্ব অনুসারে বলতেছি 1 মোল পরিমাণ হাইড্রোজেন আয়ন 1 মোল পরিমাণ হাইড্রোক্সিল আয়ন পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমধর্মী পদার্থ 1 মোল যে পানি উৎপন্ন করতেছে সেই বিক্রিয়াটাকে আমরা বলতে হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটি হচ্ছে আয়নিক তত্ত্ব অনুসারে 1 মোল পরিমাণ হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং 1 মোল পরিমাণ হাইড্রোক্সিল আয়ন পরস্পরের সাথে বিক্রিয়া করে 1 মোল প্রশমধর্মী পদার্থ পানি উৎপন্ন করার বিক্রিয়াটাকে আমরা বলতে হচ্ছে অম্লক্ষার প্রশমন বিক্রিয়া। এটিও কিন্তু সংজ্ঞা দিলে ভুল হবে না। তাহলে দুইটা সংজ্ঞা আমরা হচ্ছে এখানে পাচ্ছি যে অম্লক্ষার প্রশমন বিক্রিয়া হচ্ছে কাকে বলে। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল হচ্ছে প্রশমন বিক্রিয়া সম্বন্ধে। আমরা প্রশমন বিক্রিয়া হচ্ছে দেখলাম
কাকে বলে আমরা হচ্ছে দেখলাম, দুইটা মতবাদ দেখলাম, একটি হচ্ছে সাধারণ আর একটা দেখলাম হচ্ছে আয়নিক তত্ত্ব অনুসারে। এখানে একটু কথা বলছি তুল্য পরিমাণ, একটু কথা বলছি। আমি যখন তোমাদেরকে নর্মালিটি পড়াই, নর্মালিটি পড়ার সময় তোমাদেরকে তুল্য ভর কাকে বলে বলছিলাম যে কোনো একটি পদার্থের আণবিক ভরকে আমরা যদি তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটি করে তার হচ্ছে আমাদের তুল্য ভর। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36 পয়েন্ট হচ্ছে কত 5, তাহলে সেক্ষেত্রে তার তুল্য ভর হলো 36.5। কেন? তার আণবিক ভর তুল্য সংখ্যা HCl এর হচ্ছে প্রোটন কয়টা আছে একটা, তাহলে সেক্ষেত্রে তার আণবিক ভর যা তুল্য ভরতা। অপরদিকে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তার আণবিক ভর যা তুল্য ভরতা, আণবিক ভর 40। তাহলে এখানে যেহেতু একটি হাইড্রোক্সিল মূলক আছে, অর্থাৎ একটি হাইড্রোক্সিল মূলক দিতে পারে তুল্য সংখ্যা 1, তাহলে 40কে 1 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে তুল্য ভর পাবো হচ্ছে 40। এই ছিল হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া কাকে বলে। প্রশমন বিক্রিয়া সম্বন্ধে আমরা একটু জ্ঞান নিলাম। এবার আমরা দেখতে চাই হচ্ছে প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু। পরের টপিক হচ্ছে প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু হচ্ছে কাকে বলে। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করবা যে আমরা প্রশমন বিন্দু যদি হচ্ছে করতে চাই, প্রশমন বিন্দু আমি যদি সরাসরি শুরু করি পড়া, তাহলে আমার জন্য বুঝতে অসুবিধা হবে এবং তোমারও বুঝতে হচ্ছে কি হবে অসুবিধা হবে এই ব্যাপারগুলো বুঝতে। তাহলে এই প্রশমন বিন্দু বুঝাইতে গেলে এর সাথে কয়েকটি বিষয় হচ্ছে রিলেটেড আছে, সেই বিষয়গুলো বা সেই টার্মগুলো আমি হচ্ছে ক্লিয়ার করে তারপরে প্রশমন বিন্দু কাকে বলে তুমি নিতে বুঝবে বা সংজ্ঞাটা আমরা হচ্ছে করে দিতে পারবো। ওকে, আমরা তাইলে হচ্ছে দেখতে চাই যে প্রশমন বিন্দু করতে গেলে তার সাথে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে কী কী আসছে। প্রথমে আসতেছে হচ্ছে সেটি হচ্ছে টাইট্রেশন বা বাংলায় যেটাকে বলা হয় অনুমাপন। তোমরা ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টারে টাইট্রেশন বা অনুমাপন করছো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে। টাইট্রেশন সম্বন্ধে তোমাদের হচ্ছে সামান্য জ্ঞান আছে, আমি আবার সেটাকে হচ্ছে রিভাইজ করতে বুঝতে, তাইলে আমার হচ্ছে সুবিধা হবে এবং তোমাকে বুঝাইতে আমারও সুবিধা হবে। ওকে, টাইট্রেশন বা অনুমাপন হচ্ছে কাকে বলে। দেখো তো, টাইট্রেশন বা অনুমাপন একটি হচ্ছে তোমার প্রক্রিয়া, যেটা কিনা বলে বা যার মাধ্যমে কিনা বলে আমরা একটি অম্ল এবং ক্ষারকের মধ্যে টাইট্রেশন বা অনুমাপন একটি হচ্ছে প্রক্রিয়া, যেখানে কিনা বলে আমরা অ্যাসিড অথবা ক্ষারে আমরা কি নির্ণয় করি, অজানা ঘনমাত্রা তার মাধ্যমে নির্ণয় করতে পারি। সাধারণভাবে বলছি টাইট্রেশন হচ্ছে একটি বা অনুমাপন হবে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অ্যাসিড অথবা ক্ষার, অ্যাসিড অথবা ক্ষার যে কোনো একটা ঘনমাত্রা অপরটার মাধ্যমে আমরা হচ্ছে অজানা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এই টাইট্রেশন প্রক্রিয়াটি যদি হচ্ছে করতে চাও তার জন্য তোমার কী কী দরকার হবে সেটি আমরা হচ্ছে প্রথমে আগে দেখুন। খেয়াল করো, তার জন্য আমার একটি অ্যাপারেটাস বা যন্ত্র দরকার হবে, এটাকে বলা হয় হচ্ছে ঘুরে বলছি। এখানে দরকার হবে হচ্ছে তোমার কি কনিক্যাল ফ্লাস্ক, আমরা লিখে নিচ্ছি। একটি দরকার হবে হচ্ছে তোমার পিপেট দরকার, আবার বলছি বুলেট দরকার হবে, কনিক্যাল ফ্লাস্ক দরকার হবে, আরেকটি দরকার হবে হচ্ছে তোমার কি পিপেট দরকার হবে। আমরা বলছিলাম যে টাইট্রেশন হবে হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে? আমরা দেখি যে একটি পাত্রের মধ্যে, এটি হচ্ছে এ পাত্র, সেই এ পাত্রের মধ্যে আবার হচ্ছে যদি খেয়াল করো এই পাত্রের মধ্যে হচ্ছে দ্রবণ আছে, অক্সালিক অ্যাসিড দ্রবণ, তার আয়তন আছে, তার ঘনমাত্রা হচ্ছে আমার কি করা আছে জানা আছে। অপরদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড 10 মিলিলিটার একটি পাত্রের মধ্যে দ্রবণ আছে, কিন্তু তার ঘনমাত্রা আমার হচ্ছে জানা নেই। আমরা চাইলে এই দ্রবণটার ঘনমাত্রা এখন হচ্ছে কি করতে চাই, নির্ণয় করতে চাই। আমরা বলছি না যে টাইট্রেশন একটি প্রক্রিয়া করবে, একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে আমি একটি অজানা দ্রবণের ঘনমাত্রা আমরা হচ্ছে কি করবো, নির্ণয় করবো। তাহলে দেখো এখানে যে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে আমার জানা থেকে, সেই দ্রবণটাকে আমরা বলি হচ্ছে প্রমাণ দ্রবণ, আগে থেকেই আমরা হচ্ছে জানি। এবং প্রমাণ দ্রবণগুলো আমরা সাধারণত হচ্ছে এদেরকে বলি হচ্ছে প্রাইমারি দ্রবণ বলা হয়। কারণ কি? কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে এই দ্রবণগুলো তৈরি করা হয়। আবার বলছি, প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, এবং এই দ্রবণগুলো সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো দিয়ে তৈরি করা হয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে আমরা বলছিলাম যে পদার্থগুলো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যার ঘনমাত্রা আবার বলছি প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় হচ্ছে পাওয়া যায়, যাকে দিয়ে দ্রবণ তৈরি করলে তার ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে হয় না। হয় অক্সিজেন, জলীয় বাষ্প, হচ্ছে
কার্বন ডাইঅক্সাইড দ্বারা হচ্ছে তারা কি হয় না, কখনো বিয়োজিত হয় না, তারা কখনো বিক্রিয়া করে না, এবং রাসায়নিক বিক্রির মাধ্যমে পরিমাপ করা যায়। তাহলে তারাই কিন্তু হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যে দ্রবণগুলো আমরা তৈরি করি তাকে বলি হচ্ছে প্রাইমারি দ্রবণ, এবং সেই দ্রবণগুলো হয় হচ্ছে প্রমাণ দ্রবণ। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করি। সাধারণত প্রায় সময়ই এই কাজটি করা হয়, কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের দ্রবণের ঘনমাত্রা যেহেতু পরিবর্তন হয়, সেজন্য সেদিকেই হচ্ছে পরিমাপ করতে হয়। ওকে, লক্ষ্য করুন এখানে আমরা বুলেটের মধ্যে, আবার বলছি যে বুলেটের মধ্যে আমরা হচ্ছে কি করছি, বুলেটে দাগ থেকে এরকম 0 থেকে এটি হচ্ছে তোমার কত হয় 50 মিলিমিটার পর্যন্ত হচ্ছে। আবার বলছি এটি 0 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হচ্ছে তোমার হয়। আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে দ্যাট মিনস হচ্ছে যার ঘনমাত্রা জানা সেটা আমরা নিলাম হচ্ছে বুলেটে। সাধারণত বুলেটেই সবসময় হচ্ছে জানা ঘনমাত্রার দ্রবণ হচ্ছে নেওয়া হয়। তাহলে আমরা এখানে অক্সালিক অ্যাসিড নিলাম 50 মিলিটার, তার ঘনমাত্রা আমার হচ্ছে জানা কত 0.1 মোলার। এখানে একটা জিনিস হচ্ছে খেয়াল করো, যে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে জানা থাকে এবং জানা ঘনমাত্রার এই দ্রবণটাকে বলা হয় টাইট্রান্ট, নয় টাইট্রান্ট, NAT টাইট্রান্ট বা টাইটার, অর্থাৎ যার ঘনমাত্রা জানা থাকে বা যার মাধ্যমে আমরা অন্য দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব তাকে আমরা বলি হচ্ছে টাইট্রান্ট, অর বলা হয় হচ্ছে তোমাকে টাইটার। টাইট্রান্ট এন্ড হচ্ছে তোমাকে, এটাকে আমরা বলছি হচ্ছে টাইটার। ওকে, এবার আমরা হচ্ছে এটি বুলেটের মধ্যে নিলাম, নিয়ে স্ট্যান্ড দিয়ে এই পাশে একটি হচ্ছে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, লোহার স্ট্যান্ড, সেটা দিয়ে হচ্ছে আমরা বুলেটটাকে আটকাই দিই। নিচের দিকে আমরা নিব হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। সেই কনিক্যাল ফ্লাক্সে এই পিপেটের সাহায্যে, এটি হচ্ছে পিপেট, উপরের দিকে মুখটা খোলা থাকে, নিচের দিকে মুখ খোলা থাকে, মিডিলের দিকটা মোটা থাকে। আমরা পিপেটগুলো বিভিন্ন ধরনের হতে পারে, কখনো হচ্ছে আমরা শরবত খাইলে যেরকম হচ্ছে অথবা জুস খাইলে যেরকম টানি সেরকম করে হচ্ছে এটা টানতে না, অথবা পিপেট ফিলার দিয়েও হচ্ছে এই দ্রবণটাকে টানা যায়। তাহলে পিপেটের মাধ্যমে 10 মিলিলিটার মেপে আমরা হচ্ছে কি করলাম, কনিক্যাল ফ্লাক্সে নিয়ে নিলাম। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা আমার কিন্তু হচ্ছে জানা নেই। আবার দেখো, এই দ্রবণের ঘনমাত্রা আমার হচ্ছে জানা নেই, তাহলে যে দ্রবণের ঘনমাত্রা জানা নেই সেটাকে আমরা বলছি হচ্ছে অজানা ঘনমাত্রা, এবং সেটাকে সাধারণত কেমিস্ট্রির ভাষায় বা টাইট্রেশনের ভাষায় এটাকে বলা হয় টাইট্রান, NAD টাইট্রান, আর এটি হচ্ছে টাইট্রান 9 টাই, আর এটা হচ্ছে 9 টাই। তাহলে আমরা এখন কি করব, এখন হচ্ছে খেয়াল করো যে উপরে নিলাম হচ্ছে তোমার কি জানা ঘনমাত্রার দ্রবণ বুলেটে, আর কনিক্যাল ফ্লাক্সে নিলাম হচ্ছে আমরা কি অজানা ঘনমাত্রার দ্রবণ নিলাম। নিয়ে এই অজানা দ্রবণের ঘনমাত্রা এখন আমরা হচ্ছে কি করতে চাই, নির্ণয় করতে চাই। তাহলে কিভাবে হচ্ছে নির্ণয় করব, এখন দেখো এই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে এখানে তৃতীয় একটি পদার্থ আমাকে হচ্ছে কি করতে হয়, তোমার হচ্ছে যোগ করতে হয়। তৃতীয় একটি পদার্থ যার নাম হচ্ছে তোমার কি নির্দেশক। আবার বলছি তৃতীয় একটি পদার্থ যোগ করতে হয় যার নাম হচ্ছে তোমার কি নির্দেশক। নির্দেশকগুলো কি এই সম্বন্ধে আমরা হচ্ছে পরবর্তীতে পরে ডিটেলস করব। তারপরে বলে রাখি যে নির্দেশকগুলো হচ্ছে তোমার কি এরা জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড। এরা অম্লীয় প্রকৃতিরও হয়, ক্ষারীয় প্রকৃতির হয়, তবে দুর্বল প্রকৃতি। এদের কাজ হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়াতে উপস্থিত থেকে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা আমরা যেটাকে বলি হচ্ছে ইন পয়েন্ট, সে হচ্ছে তোমার কি করে বা প্রশমন বিন্দু হচ্ছে নির্ণয় করে। আবার বলি নির্দেশকগুলো হতে হচ্ছে জৈব যৌগ, যারা দুর্বল প্রকৃতির অম্লীয় অথবা দুর্বল প্রকৃতির হচ্ছে ক্ষারীয়, যারা বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু, দ্যাট মিনস সে বলে যে ওকে বিক্রিয়াটা হচ্ছে ফিনিশ, তোমাকে স্টপ করতে হবে, তাহলে যে কিনা বলে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা ইন পয়েন্ট নির্দেশ করে তাকেই আমরা বলবো হচ্ছে তোমার নির্দেশক। আমি এবার হচ্ছে এখানে খেয়াল করব যে এখন কি করতে যাচ্ছি, আমরা এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে নির্ণয় করতে যাচ্ছি। তাহলে নির্ণয় করতে গেলে আমাকে এখন হচ্ছে কি করতে হবে, আমরা তাহলে এখানে একটি নির্দেশক যোগ করলাম। এখানে নির্দেশক যোগ করার ফলে ক্ষারের মধ্যে যখন যোগ করবো সে অবস্থায় হচ্ছে নির্দেশক যোগ করার ফলে দ্রবণের একটি কালার হবে, ওকে ধরে নিলাম দেখুন একটি কালার। এখন আমরা উপর থেকে কি করবো, তোমার হচ্ছে আস্তে আস্তে করে জানা দ্রবণ অর্থাৎ অক্সালিক অ্যাসিড আস্তে আস্তে করে হচ্ছে এখানে কি করবো আমরা হচ্ছে দিব। তাহলে অক্সালিক অ্যাসিড দিলে, অক্সালিক অ্যাসিড দেওয়া মানে কি, এখান থেকে আমি হচ্ছে হাইড্রোজেন আয়ন দিচ্ছি, আর এখানে হচ্ছে যেহেতু আমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে এখানে আমার কি আছে, ক্ষার আছে।
তাহলে কি পরিমাণ এখানে বা কত মোল ক্ষার আছে বা কি পরিমাণ ক্ষার আছে, তাহলে আমি যখন হচ্ছে উপর দিক থেকে হচ্ছে হাইড্রোজেন আয়ন এর সাথে হচ্ছে যোগ করতেছি, তাহলে এই হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নকে আসে হচ্ছে তোমার কি করবে, প্রশমিত করবে। একটি সময় আসে প্রশমিত করবে। যখনই এই হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়ন দ্বারা হচ্ছে প্রশমিত হবে, তখন এই নির্দেশক কি করবে, তার নিজের বর্ণ পরিবর্তন করবে। অর্থাৎ সে যদি আগে বর্ণহীন থাকে তাহলে সে হচ্ছে তোমার কি হবে, একটু বর্ণহীন, অথবা লাল থাকলে সে হচ্ছে সেখান থেকে হলুদ হবে, অথবা হলুদ থাকলে তোমার হচ্ছে কি হবে, লাল হবে। আবার বলছি যে নির্দেশক যখনই হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নকে প্রশমিত করবে, তখনই নির্দেশক হচ্ছে কি করবে, নিজের বর্ণ পরিবর্তন করে যখনই বর্ণ পরিবর্তন করবে তখনই আমরা স্টপ করব হচ্ছে তোমার কি করব, বন্ধ করব। তাহলে বন্ধ করে হচ্ছে আমরা এখন দেখবো। তাহলে হচ্ছে আমি এখানে শুরু করছিলাম কত থেকে, আমরা হচ্ছে 50 মিলিলিটার ছিল। সাপোজ আমার হচ্ছে এখান থেকে কত মিলিলিটার লাগবে, 10 মিলিলিটার। অর্থাৎ এই 10 মিলিলিটারকে প্রশমিত করতে অক্সালিক অ্যাসিড আমার দরকার হলো হচ্ছে তোমার কতটুকু, 10। অর্থাৎ আগে ছিল হচ্ছে 0, এখন শেষ হয়েছে হচ্ছে কত, 10 মিলিলিটার। তাহলে আমার কত মিলিলিটার লাগবে এটাকে প্রশমিত করতে, অবশ্যই তাই হচ্ছে 10 মিলিলিটার প্রয়োজন। খেয়াল করুন। তাহলে আমরা এখন এই জানা দ্রবণের সাহায্যে আমরা এখন হচ্ছে তোমার কি নির্ণয় করতে চাচ্ছি, আমরা এখন নির্ণয় করতে চাচ্ছি হচ্ছে এখানে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে দেখো অক্সালিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখন হচ্ছে তোমার কি হবে, এখানে অবশ্যই তাহলে বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন আর হাইড্রোক্সিড আয়নকে প্রশমিত করবে। তাহলে অক্সালিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে বিক্রিয়া হয়, সোডিয়াম অক্সালেট এবং পানি উৎপন্ন করে। আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটি ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, আমরা যে জিনিসটা বলে মোলার আয়তন করছিলাম, তখন একটি ফর্মুলার কথা বলছিলাম যে স্টয়কিওমেট্রিক একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা তোমার হচ্ছে কি, আমার অ্যাসিডের সাথে কার হচ্ছে এখানে সম্পর্ক, অবশ্যই অ্যাসিডের সাথে হচ্ছে আমরা যদি দেখি ক্ষারের হচ্ছে সম্পর্ক, তাহলে আমরা কি অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা সমান হচ্ছে আমরা কি লিখতে পারবো, অবশ্যই তাইলে লিখতে পারবো অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা বাই তার, আবার বলছি অক্সালিক অ্যাসিডের হচ্ছে আমরা কি লিখবো, মোল সংখ্যা বাই তার হচ্ছে নিচের দিকে আমরা বলছিলাম সহগ হবে, সমান তাইলে কি হবে, ক্ষারের মোল সংখ্যা বাই তার হচ্ছে সহগ হবে। যেহেতু এটা সহগ নেই এজন্য নিচে কিছু নেই, এটা কিন্তু 2 সহগ আছে, নিচে হচ্ছে 2 আছে। তাহলে আমরা এই সমীকরণটা সমান হচ্ছে এখন কি লিখতে পারি, আমরা প্রথম দিন যখন কিনা বলে হচ্ছে করি, তখন আমরা একটি সমীকরণ দিয়েছিলাম। সমীকরণটা হচ্ছে এরকম, আমরা বলছিলাম যে n সমান হচ্ছে আমরা লিখতে পারবো m বাই m, n বাই n এ v বাই হচ্ছে 22.4 STP তে, আর v বাই হচ্ছে 24.789 STP, এবং আমরা লিখছিলাম হচ্ছে ds। তাহলে এখানে n এর সাথে কার সম্পর্ক আছে, আমাদের হচ্ছে vs এর সম্পর্ক আছে। সো ওকে, আমি তাহলে হচ্ছে n এর সাথে কার সম্পর্ক হচ্ছে এখানে দেখাচ্ছি, vs এর সম্পর্ক দেখাচ্ছি। আবার বলছি এটি আগের সমীকরণ থেকে হচ্ছে আসছে, আমরা বলছিলাম যে এটি সবসময় প্রায় ব্যবহার হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তাহলে n সমান হচ্ছে আমরা কি লিখলাম vs, অর্থাৎ কার ক্ষেত্রে, অ্যাসিডের হচ্ছে আয়তন, অ্যাসিডের হচ্ছে তোমার কি ঘনমাত্রা, অর্থাৎ ভলিউম অফ অ্যাসিড, ভলিউম স্ট্রেংথ অফ হচ্ছে তোমার কি অ্যাসিড সমান হচ্ছে তোমার কি ভলিউম অফ হচ্ছে তোমার কি বেস এন্ড স্ট্রেংথ অফ বেস বাই হচ্ছে তোমার কি মোল সংখ্যা। আমরা এখানে কি বের করতে চাই, আমরা বের করতে চাই হচ্ছে তোমার কি SB, অর্থাৎ বেজের ঘনমাত্রা হচ্ছে কত। আমার দরকার হবে এখানে 4টা রাশি আছে, VA, SA, VB, SB আছে। তাহলে আমি নির্ণয় করতে চাচ্ছি হচ্ছে তোমার কি SB, অর্থাৎ আমরা হচ্ছে বেজের ঘনমাত্রা কত সেটি হচ্ছে আমরা কি করতে চাই, বের করতে চাই। তাহলে যদি হচ্ছে বের করতে চাই, খেয়াল করো এখন, তাহলে আমার হচ্ছে এখানে মান কি দেওয়া আছে, এখানে যদি হচ্ছে দেখি VA সমান হচ্ছে কত, তাহলে আমার অ্যাসিড কতটুকু লাগছে, আমরা বলছিলাম 0 থেকে 10 পর্যন্ত লাগছে, ধরে নিলাম 0 থেকে 10 পর্যন্ত। তাহলে VA সমান হচ্ছে কত, 10 মিলিলিটার। ওকে, তাহলে এটা আমার লাগছে হচ্ছে কত মিলিলিটার, আমার এখান থেকে লাগছে হচ্ছে 10 মিলিলিটার লাগছে, আর তার ঘনমাত্রা আমার হচ্ছে জানা ছিল, এটা হচ্ছে কি S এর ঘনমাত্রা কত, 0.1 মোলার। আমার এবার কি জানা আছে, এখানে হচ্ছে VB, আমি পিপেটের সাহায্যে এখানে হচ্ছে কত মিলিলিটার নিয়েছিলাম, আমরা বলছি যে 10 মিলিলিটারই হচ্ছে আমরা নিয়েছিলাম। VB সমান হচ্ছে কত, 10 মিলিলিটার। আবার বলি এখানকার 10 মিলিলিটার পিপেটের মাধ্যমে হচ্ছে আমরা সবটাই নিয়েছিলাম, তার আয়তন হচ্ছে কত মিলিলিটার, আমরা 10 মিলিলিটার নিয়েছিলাম। ওকে, তাহলে আমরা নির্ণয় করতে চাই হচ্ছে তোমার কি SB, তাহলে SB সমান হচ্ছে তোমার কি হবে, ভর হবে, সেটাই আমরা হচ্ছে লিখতে চাই। তাহলে আমরা যদি এখন হচ্ছে মানগুলো বসাই দিই, তাহলে সো দেয়ারফর আমাদের হচ্ছে তোমার কি হবে SB সমান হচ্ছে
সামথিং হচ্ছে আনসার হবে, অর্থাৎ 2 ইন্টু 10 ইন্টু হচ্ছে 0.1 আর ইন্টু হচ্ছে তোমার কত 10। তাহলে ক্যালকুলেশন করলে যত মান আসবে সেটাই হবে হচ্ছে তোমার কি এর। এই যে আমি হচ্ছে কার মাধ্যমে দেখো একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা আমরা হচ্ছে কি করতে পারলাম, নির্ণয় করতে পারলাম। তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি টাইট্রেশন বা হচ্ছে তোমার কি অনুমাপন। আমি আবার বলছি যে টাইট্রেশন বা অনুমাপন তাই হচ্ছে তোমার কাকে বলা হবে, বলা হচ্ছে যখন একটি জানা দ্রবণের সাহায্যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, অবশ্যই ম্যান্ডেটরি নির্দেশক ছাড়া তুমি কখনো সমাপ্তি বিন্দু নির্ণয় করতে পারবে না। একটি জানা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, টাইট্রেশনের সংজ্ঞা দেখো, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা দ্রবণের সাহায্যে বা প্রমাণ দ্রবণের সাহায্যে যদি অজানা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে তুমি কি করতে পারো, নির্ণয় করতে পারো, তাহলে সেই প্রক্রিয়াটিকে আমরা বলতেছি হচ্ছে এখানে টাইট্রেশন বা হচ্ছে অনুমাপন। তাহলে টাইট্রেশন বা অনুমাপন কাকে বলে, টাইট্রান বা টাইট্রেট কাকে বলে, এন্ড হচ্ছে টাইট্রান তোমার হচ্ছে কাকে বলে সেটি দেখলাম, নির্দেশক কাকে বলে সেটাও দেখলাম, তুল্য বিন্দু বা প্রশমন বিন্দু হচ্ছে কাকে বলে আমরা বললাম। আমাদের পরের পয়েন্টটা ছিল হচ্ছে প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু। তাহলে যে বিন্দুতে, আবার বলছি যে বিন্দুতে অ্যাসিড এবং ক্ষার, আবার বলছি যে বিন্দুতে অম্ল এবং ক্ষার দুটাই হচ্ছে তোমার কি হবে, প্রশমিত হয়ে তোমার হচ্ছে নির্দেশক নিজের বর্ণ পরিবর্তন করে একটি নতুন বর্ণ প্রদান করবে, তাহলে সেই বিন্দুটাকেই আমরা বলবো হচ্ছে প্রশমন বিন্দু বা হচ্ছে তোমার কি সমাপ্তি বিন্দু। আমরা প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু কাকে বলে সেটিও দেখলাম, এবং আমরা দেখলাম যে কোনো একটি তোমার হচ্ছে অম্ল ক্ষার বিক্রিয়ার মাধ্যমে একটি অজানা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে টাইট্রেশনের মাধ্যমে কিভাবে নির্ণয় করবো সেটাও কিন্তু আমরা হচ্ছে লক্ষ্য করলাম। এটি অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে স্টোইচিওমেট্রিক ফর্মুলাটা হচ্ছে তোমার কি এরকম, তুমি যদি এখানে হচ্ছে আবার বলি এটি হচ্ছে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে তোমার ফর্মুলা, স্টোইচিওমেট্রিক ফর্মুলাটা হচ্ছে এরকম। তুমি যদি কিনা বলে অন্য অ্যাসিড এবং ক্ষার নাও, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে তুমি কি করতে পারবা, সমীকরণ হচ্ছে প্রদান করতে পারবা। সাপোজ বিক্রিয়াটা যদি কিনা বলে হচ্ছে এরকম হয়, বিক্রিয়াটা খেয়াল করো যে টাইট্রেশনের ক্ষেত্রে যদি কিনা বলে অন্য অ্যাসিড এবং ক্ষার থাকে, আমার সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস হচ্ছে 2HCl বিক্রিয়া করে উৎপন্ন করবে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে তোমার কি কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কি H2। তাহলে সেক্ষেত্রে স্টোইচিওমেট্রিক ফর্মুলা হচ্ছে তোমার, স্টোইচিওমেট্রিক ফর্মুলা হচ্ছে তোমার কি হবে, তাহলে সেক্ষেত্রে হবে Na2CO3 সমান তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে NaHCl বাই হচ্ছে তোমার কি ওকে। আমি তাহলে এখান থেকে হচ্ছে কি বসাইতে পারবো, VBSB সমান হচ্ছে তোমার কি VASA বাই হচ্ছে তোমার কত ওকে। আমার যদি তিনটা রাশির মান এখানে হচ্ছে জানা থাকে, তাহলে চতুর্থ রাশির মানটা আমি এটি বের করতে পারবো ওকে। এইটি ছিল হচ্ছে তোমার কি যে টাইট্রেশন বা হচ্ছে অনুমাপন, অর্থাৎ একটি উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে তুমি একটি জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা ইজিলি হচ্ছে বের করতে পারবে। আমরা প্রশমন বিক্রিয়া কাকে বলে, প্রশমন বিন্দু কাকে বলে সেটি দেখলাম, এবং এখানে বলে রাখি যে এই স্টোইচিওমেট্রিক অর্থাৎ অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমরা নেক্সট ডেতে কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক প্রবলেম হচ্ছে কি করবো, সলভ করবো, এবং এই ফর্মুলাটা তোমার জন্য হচ্ছে সব থেকে বেশি হচ্ছে দরকার ম্যাথগুলো করার সময় বা প্রবলেমগুলো সলভ করার সময়, যেগুলো সিকিউর ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এখন যেটি দেখতে চাই সেটি হচ্ছে তোমাকে টাইট্রেশন লেগ বা এবং টাইট্রেশন আমরা দেখলাম, এবং তার লেগ সম্বন্ধে হচ্ছে একটু কি দিতে চাই, তো আইডিয়া নিতে চাই টাইট্রেশন লেগ সম্বন্ধে। সো ওকে, আমরা প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু, প্রশমন বিক্রিয়া, টাইট্রেশন অনুমাপন কাকে বলে, এগুলো সবগুলোই হচ্ছে আমরা শেষ করলাম। যদি প্রশ্ন থাকে অথবা জানার থাকে আমাকে এতটাই হচ্ছে প্রশ্ন করতে পারো। আমরা তাহলে এখন দেখতে চাই টাইট্রেশন লেগ সম্বন্ধে, তাহলে হেডলাইন হবে তোমার টাইট্রেশন লেগ বা গ্রাফ। হেডলাইন লেখো টাইট্রেশন লেগ বা গ্রাফ।
টাইট্রেশন বা গ্রাফ। যদি দেখো টাইট্রেশন লেগ বা গ্রাফটা, ওকে, আমরা দেখতে চাই পার্ট করে ফেলতে হবে। এদিক দিয়ে ভি বেস আর এদিক দিয়ে হচ্ছে ভি এসি, এদিক দিয়ে পিএইচ। যদি দেখি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 14। আমি ব্যাখ্যা করতেছি, আগে হচ্ছে 8 করে ফেলো। কি হচ্ছে 7, দেন 10, দেন হচ্ছে 14। এটি হচ্ছে 1, এটি হচ্ছে 4, এটি হচ্ছে তীব্র আর এটি হচ্ছে মৃদু আর লিগ্রিয়েসিড বা অম্ল, তীব্র। লেখে ফেলো, পাঠ করে ফেলো, তাহলে আমার বুঝাইতে হচ্ছে সুবিধা হবে। আমরা যেটি দেখছিলাম সেটি হচ্ছে যে এক্স অক্ষ বরাবর হচ্ছে ডান পাশে আছে হচ্ছে ভলিউম অফ বেস, অর্থাৎ ক্ষারের আয়তন আস্তে আস্তে করে হচ্ছে বাড়তেছে, আর বাম পাশে আছে হচ্ছে ভলিউম অফ হচ্ছে এসিড, অর্থাৎ এসিডের আয়তন বাম পাশে হচ্ছে কি করতেছে, বাড়তেছে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে একটি পিএইচ স্কেল আছে। তোমরা জানো যে পিএইচ স্কেলের মানটা হচ্ছে তোমার কত হয়, 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 14 পর্যন্ত। আবার বলছি পিএইচ স্কেলের মানটা হয় হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। তোমরা খুব ভালো করে জানো যে প্রশ্নধর্মী পদার্থের ক্ষেত্রে বা প্রশ্নধর্মী দ্রবণের ক্ষেত্রে তার পিএইচ এর মানটা হচ্ছে তোমার কত হবে, 7, এবং 7 থেকে যদি হচ্ছে বেশি হয় 14 পর্যন্ত হয় হচ্ছে তোমার কার জন্য, ক্ষারের জন্য। অর্থাৎ ক্ষারকত্ব যত বাড়বে, আবার বলছি যে কোনো একটি দ্রবণের ক্ষার যত বাড়বে বা ক্ষারের ঘনমাত্রা যত বাড়বে, পিএইচ এর মানটা তত হচ্ছে তোমার কি করে বাড়বে। অপরদিকে যদি কিনা বলি একটি দ্রবণ হচ্ছে তোমার কি হয়, অম্লীয় প্রকৃতির হয়, আবার বলছি অম্লীয় প্রকৃতির হয়, পিএইচ এর মানটা 7 থেকে হচ্ছে কি করতে থাকে, কমতে থাকে। এবং তীব্র অম্ল হলে সেই পিএইচ এর মানটা হচ্ছে তোমার কি হয়, 0 কাছাকাছি। অর্থাৎ পিএইচ এর মান অ্যাসিডের যদি বা কোনো একটি দ্রবণের মধ্যে যদি কিনা বলে হচ্ছে কি হয়, অম্লত্ব বাড়ে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি কিনা বলে হচ্ছে বাড়ে, তাহলে সেক্ষেত্রে পিএইচ এর মান আস্তে আস্তে করে হচ্ছে কমে। আবার বলছি
যে পিএইচ এর মান আস্তে আস্তে করে কমবে যদি কিনা বলে অম্লের অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দ্রবণের মধ্যে বাড়ে। এই বিষয়গুলো যদি হচ্ছে জানা থাকে তাহলে আমাদের টাইট্রেশন ড্রাফটিং সম্বন্ধে বুঝতে হচ্ছে তোমার কি সুবিধা হবে। প্লিজ আমরা যদি কিনা বলে হচ্ছে এখানে দেখি যে একটি পানির দ্রবণ, এখানে হচ্ছে আমার পানি আছে, পানির দ্রবণের ক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে হচ্ছে তোমার কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার কি উদ্ভূত করি, এটি একটি তীব্র খাত সোডিয়াম হাইড্রোক্সাইড উদ্ভূত করছে। সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যুৎ কি উৎপন্ন করছে, সোডিয়াম আয়ন আমি উৎপন্ন করে দিয়েছি হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু হচ্ছে তীব্র খাতধর্মী, তাহলে দ্রবণের মধ্যে হাইড্রোক্সাইড দ্রুত গতিতে হচ্ছে বা খুব বেশি দিবে, এতে করে তার পিএইচ এর মানটা হচ্ছে কি করবে, বাড়বে। অর্থাৎ দেখো যে তীব্র অম্লের ক্ষেত্রে পিএইচ এর মানটা হচ্ছে প্রথম দিকে হচ্ছে তোমার কি করছে, দ্রুত বাড়ছে, অর্থাৎ 7 থেকে 10 পর্যন্ত হচ্ছে দ্রুত বাড়ছে, বাড়ে আবার হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে তোমার কি করছে, গ্র্যাজুয়ালি বাড়ে, এক সময় হচ্ছে তোমার কি গেছে, এটাকে তোমার বলা হয় সমান্তরাল হয়ে গেছে, প্ল্যাটিটিউড যেটাকে বলা হয়, PLATUE প্ল্যাটিটিউড বলা হয়, অর্থাৎ সমান্তরাল হয়ে গেছে। আবার বলছি যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথম দিকে তুমি কি করছো, যোগ করার ফলে তার দেখা গেছে যে পিএইচ এর মানটা আস্তে আস্তে করে বাড়ছে, তার মানে কি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বাড়ছে, তখন এতে করে তাহলে পিএইচ এর মানটা হচ্ছে দ্রুত বাড়ছে বা শার্পলি হচ্ছে বাড়ছে। পরবর্তীতে তুমি যদি কিনা বলে এখানে হচ্ছে আরো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তুমি যোগ করলে এখানে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ হচ্ছে আরো বাড়বে, হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ বাড়বে, কিন্তু বলা হচ্ছে সমায়নের কারণে তোমরা একটি জিনিস পড়ছো, কমনায়ন বা সমায়ন প্রভাব, সমায়নের প্রভাবে হাইড্রোক্সাইড আয়নকে সে কিন্তু আর আয়নিত হতে দেয় না। এই জন্য দেখো যে প্রথম দিকে যত তাড়াতাড়ি করে বাড়ছে, তার পরবর্তীতে আবার হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে বেড়ে, তারপরে এক সময় হচ্ছে তোমার যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে অর্থাৎ যে সময় দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে সেই সময় কিন্তু আর হচ্ছে তোমার কি করে না, পিএইচ বাড়ে না, অর্থাৎ সমান্তরাল বা অনুভূমিক হয়ে যাবে। তাই কি আমরা দেখতেছি হচ্ছে যে যদি ক্ষারের আয়তন হচ্ছে তুমি কি করো বাড়াও, তাহলে পিএইচ এর মানটা প্রথম দিকে বাড়ে এবং বাড়তে বাড়তে হচ্ছে আস্তে আস্তে করে যখন কমন আয়ন ইফেক্ট হবে আস্তে আস্তে করে হচ্ছে বাড়বে, এক সময় যখন কিনা বলে দ্রবণটা স্যাচুরেটেড হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, তখন এটি দ্রবণটার ক্ষেত্রে বা এই গ্রাফটা হচ্ছে তোমার কি হবে, এক সপ্তাহে হচ্ছে সমান্তরাল হয়ে যাবে। এখানে একটু কথা বলে রাখি, এই গ্রাফটা সাধারণত হচ্ছে পুরাতন বইগুলোতে তুমি হচ্ছে পাবা। আবার বলছি এই গ্রাফটা পুরাতন বইগুলোতে পাবা। আমি একটি বইয়ের মধ্যে হচ্ছে দেখলাম, সেটি হচ্ছে আহসানুল কবির স্যারের বই। এই বইটা আগে ছিল, এখনো আছে বাজারে, আহসানুল কবির স্যারের বই, অথবা হাজারি স্যারের বইও আছে, কিন্তু এরকম করে দেওয়া নেই হাজারি স্যারের বইয়ে। এটি হচ্ছে আহসানুল কবির স্যারের বইয়ে হচ্ছে ভালো করে দেওয়া আছে এই গ্রাফটা। যদি এই গ্রাফটা বুঝতে পারো খুবই মজা পাবা, টাইট্রেশন গ্রাফ বা কার্ভটা বুঝতে তোমার খুবই সুবিধা হবে। তো আমি ভালো করে আগে দিচ্ছি, এখানে তুমি ভালো করে তুলে নিয়ে হচ্ছে এটাকে প্র্যাকটিস করবে। যদি প্রশ্ন হয় আমাকে বলবো। অপর দিকে হচ্ছে দেখো কার ক্ষেত্রে এবার হচ্ছে আমি যদি মৃদু ক্ষার হচ্ছে তোমার কি করি, মৃদু ক্ষার যদি কিভাবে হচ্ছে তাহলে মৃদু ক্ষার হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে তোমার কি হয়, আয়নিত হয়। তাহলে সামান্য পরিমাণে আয়নিত হলে এই জন্যই হচ্ছে দেখো যে পিএইচ এর মানটা প্রথম দিকে হচ্ছে বাড়ছে, পরে আবার হচ্ছে তোমার কি হয়ে গেছে, গিয়ে হচ্ছে অনুভূমিক হয়ে গেছে একটি সময় দিয়ে। আমি যদি এবার হচ্ছে ক্ষার না নিয়ে হচ্ছে এবার কি করি, ক্ষারের ক্ষেত্রে বাদ দিলাম, এবার হচ্ছে এসিড। যদি আমি হচ্ছে এসিডের আয়তনকে আস্তে আস্তে করে বাড়াই, তাহলে তীব্র এসিড, সাপোজ হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে এবার ক্ষারের পরিবর্তে কাকে নিলাম, আমি হচ্ছে অ্যাসিডকে নিলাম, এই Cl কে হচ্ছে এখানে নিলাম, তাহলে সে কি করবে, হাইড্রোজেন আয়ন দিবে প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন দিবে। তাহলে দেখো তীব্র অ্যাসিডের ক্ষেত্রে প্রথম দিকে পিএইচ এর মানটা হচ্ছে তোমার কি করছে, আস্তে আস্তে করে আমি যখন হচ্ছে অ্যাসিডের আয়তন বাড়াইছি, পিএইচ এর মানটা আস্তে আস্তে করে হচ্ছে তোমার কি করছে, দেখো নিচের দিকে আস্তে আস্তে করে, অর্থাৎ 7 থেকে 4, 5 এরকম 4 পর্যন্ত আসছে, অর্থাৎ শার্পলি হচ্ছে বা তাড়াতাড়ি হচ্ছে পরিবর্তন হচ্ছে। আবার যখন হচ্ছে এখানে কি যোগ করবো, আরো HCl যোগ করবো, সমায়নের কারণে আস্তে আস্তে করে এবার হচ্ছে বাড়বে এবং একটা সময় দিয়ে হচ্ছে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে প্ল্যাটিটিউড, অর্থাৎ সমান্তরাল হচ্ছে তোমার কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তাহলে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মানটা আমরা হচ্ছে এরকম দেখব। আর যদি হচ্ছে সেটি মৃদু অম্ল হয়, মৃদু অম্ল হলে প্রথম দিকে হচ্ছে তোমার কি হবে, আয়নিত হবে, আয়নিত হলে তাহলে পরিবর্তনটা প্রথম দিকে হচ্ছে বেশি হচ্ছে, আস্তে আস্তে করে পরিবর্তনটা এরকম হয়ে আবার হচ্ছে সেটিও হচ্ছে তোমার কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে যদি কিনা বলে হচ্ছে তীব্র ক্ষার
তীব্র ক্ষার হয়, তাহলে সেক্ষেত্রে তার আয়তন যদি আমরা হচ্ছে দ্রবণের মধ্যে বাড়াই, তাহলে পিএইচ এর মান অথবা মৃদু ক্ষার হলে পিএইচ এর মানটা কীভাবে পরিবর্তন হয়, এবং তীব্র অম্ল তীব্র মৃদু অম্লের ক্ষেত্রে হচ্ছে পিএইচ এর রেখাটা বা লেগটা হচ্ছে কীরকম পরিবর্তন হবে একটু দ্রবণের ক্ষেত্রে। আমরা এই গ্রাফটা থেকে চারটা জিনিসকে হচ্ছে এখানে কম্বাইন বা কম্বিনেশন হচ্ছে করতে পারবো। কীভাবে কম্বিনেশনটা দেখো, তীব্র ক্ষারের সাথে যদি কিনা বলে হচ্ছে তোমার টাইট্রেশন হয় হচ্ছে কার তীব্র অম্লের টাইট্রেশন হয়, ভালো করে খেয়াল করবে কার সাথে, তীব্র ক্ষারের সাথে তীব্র অম্লের যদি টাইট্রেশন হয়, তাহলে দেখো এই পর্যন্ত একটি পরিবর্তন হচ্ছে তোমার ঘটে। আসলে খেয়াল করো যে তীব্র অম্ল এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে যদি হচ্ছে পরিবর্তন হয়, তাহলে পরিবর্তনটা হচ্ছে তোমার পিএইচ এর পরিবর্তনটা কত থেকে 4 থেকে 10-এর মধ্যে, অথবা 7 থেকে 10-এর মধ্যে, বা 3.5 থেকে 10-এর মধ্যে এরকম পরিবর্তন হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা হচ্ছে 4 ধরনের কম্বিনেশন করতে পারবো টাইট্রেশন, তীব্র আর তীব্র ক্ষারের সাথে হচ্ছে তীব্র অম্ল, অথবা তীব্র ক্ষারের সাথে হচ্ছে তোমার কি মৃদু অম্ল। তাহলে এটি হচ্ছে কয় ধরনের, এটিকে আমরা দেখলাম হচ্ছে তোমার 2 ধরনের। আর কি হতে পারে আবার বলছি, আমরা দেখলাম হচ্ছে তীব্রর সাথে হচ্ছে তীব্রর সাথে দেখলাম হচ্ছে তোমার কি মৃদু, অথবা তীব্র ক্ষারের সাথে তোমার হচ্ছে কি হতে পারে মৃদু অম্ল হতে পারে, অথবা মৃদু ক্ষারের সাথে তোমার হচ্ছে মৃদু অম্লের হচ্ছে তোমার হতে পারে, অর্থাৎ 4 ধরনের হতে পারে। আবার বলছি, এই 2 বিষয়ের সাথে 2 বিষয় যদি হচ্ছে কম্বিনেশন করো, তাহলে আমি 4টা বিষয় পাবো। তীব্রর সাথে তীব্রর সাথে হচ্ছে তোমার কি মৃদু, অথবা তীব্র ক্ষারের সাথে হচ্ছে তোমার কার হতে পারে, তোমার হচ্ছে মৃদু ক্ষারের সাথে হচ্ছে আবার কার হতে পারে মৃদু অম্লের হতে পারে, অথবা তীব্র ক্ষারের সাথে তোমার হচ্ছে কার তীব্র তোমার হচ্ছে অম্লের হতে পারে। তাহলে এই 4 ধরনের হচ্ছে আমরা কি দেখতে পাই, টাইট্রেশন হচ্ছে তোমার দেখতে পাবো, বা টাইট্রেশনের লেগ হচ্ছে 4 ধরনের আমরা দেখতে পাবো। আমরা এখন যেটি দেখতে চাই যে এটি ছিল হচ্ছে টাইট্রেশন লেগ বা টাইট্রেশন গ্রাফ। আমরা এখন দেখতে চাই যে টাইট্রেশনের সময় হচ্ছে কার দরকার হয়, নির্দেশকের প্রয়োজন হয়। এটি হচ্ছে থার্ড কম্পাউন্ড বা হচ্ছে তৃতীয় পদার্থ। তাহলে সেই তৃতীয় পদার্থটাকে একটি টাইট্রেশনের ক্ষেত্রে কিভাবে নির্বাচন করব, বা কিভাবে আমরা হচ্ছে তোমার নির্বাচন করি, সেই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখতে চাই। তাহলে দেখো, আমরা এখানে হচ্ছে 4টা বিষয় এখন হচ্ছে দেখতে চাই, লিখে নাও এই পাশে। এবার 4টি বিষয় হচ্ছে লিখে দিবে। একটি হচ্ছে নাম্বার 1 হবে হচ্ছে আমরা যদি হচ্ছে দেখতে চাই, সেটি হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অম্ল ও তোমার হচ্ছে মৃদু ক্ষার। একটু হেডলাইনটা লিখে দিতে হবে। হেডলাইনটা হবে হচ্ছে নির্দেশক নির্বাচন। হেডলাইন হবে নির্দেশক নির্বাচন। নির্দেশক নির্বাচন। 2 নাম্বার আমরা যদি হচ্ছে দেখতে চাই, সেটি হবে মৃদু অ্যাসিড, মৃদু অম্ল, তীব্র ক্ষার। দেন 3 নাম্বার তীব্র অম্ল ও তীব্র ক্ষার। আরেকটা হবে মৃদু অম্ল ও মৃদু ক্ষার। তীব্র অম্ল মৃদু ক্ষার, যেমন আমি যদি তীব্র অম্ল মৃদু ক্ষার নিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে HCl, আর মৃদু ক্ষার হলো হচ্ছে Na2CO3। দেখো যে যদি কিনা বলি আমরা হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে, আবার বলছি আমরা একটু আগে টাইট্রেশন দেখাম, সেই টাইট্রেশনের ক্ষেত্রে আমি যদি হচ্ছে তীব্র অম্ল এবং সেক্ষেত্রে হচ্ছে মৃদু ক্ষার নিই,
তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোন বিষয়টি হচ্ছে লক্ষ্য রাখবো? তাহলে সেক্ষেত্রে বিষয়টা লক্ষ্য রাখবো হচ্ছে, আবার বলছি তীব্র অম্ল মৃদু ক্ষার যদি নিই, তাহলে বিক্রিয়া করলে তীব্র অম্ল এবং মৃদু ক্ষার যদি হচ্ছে বিক্রিয়া করে, তাহলে যে সল্টটা হচ্ছে তোমার বিক্রিয়া করে যে সল্ট হচ্ছে তোমার উৎপন্ন হবে, সেই সল্টটা তোমার কি হবে? অ্যাসিডিক হবে, অ্যাসিডিক হবে। আবার মৃদু অম্ল যেমন হচ্ছে H2C2O4 and তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কিনা বলে Na2NaOH যদি হচ্ছে আমরা বিক্রিয়া করি, তাহলে যে সল্ট এখানে হচ্ছে উৎপন্ন হবে সেটা হচ্ছে বেসিক। তীব্র অম্ল তীব্র ক্ষার এটা হবে হচ্ছে তোমার কি প্রশম, যেমন হচ্ছে HCl প্লাস হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে বিক্রিয়া করলে আমার যে সল্ট হচ্ছে উৎপন্ন হবে, তাহলে সেই সল্টটা হবে হচ্ছে কি প্রশম, নিউট্রাল প্রশম, আর এটি হবে প্রশম। মৃদু অম্ল যেমন হচ্ছে CH3COOH মৃদু ক্ষার প্লাস হচ্ছে NH4OH, তাহলে সল্ট যেটা হবে সেটা হবে প্রশম। ওকে, একটু বড় যুক্তি হবে যে আমি যখন হচ্ছে টাইট্রেশন করব, টাইট্রেশন করার সময় যদি কিনা বলে হচ্ছে আমি তীব্র অম্ল এবং হচ্ছে সেক্ষেত্রে মৃদু ক্ষার, তাহলে আবার দেখো আমরা বলছি হচ্ছে তীব্র অম্ল আর সেটা হবে হচ্ছে তোমার কি মৃদু ক্ষার। আবার বলছি যে আমার টাইট্রেশনের ক্ষেত্রে আমার হচ্ছে তোমার কি সেটি হচ্ছে তোমার কি মৃদু ক্ষার এবং তীব্র অম্ল, অথবা তীব্র অম্ল হচ্ছে মৃদু ক্ষার। তাহলে এই তীব্র অম্ল এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে তোমার দেখো যে যখন কিনা বলে হচ্ছে আমরা টাইট্রেশন করব, টাইট্রেশনের ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার হচ্ছে প্রশমিত হয়ে যে লবণটা হচ্ছে তোমার উৎপন্ন করবে, আবার বলছি যে লবণটা উৎপন্ন করবে সেই লবণটা হবে হচ্ছে তোমার কি সেটি হবে হচ্ছে অম্লীয় প্রকৃতির হচ্ছে লবণ। আবার খেয়াল করো, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার বিক্রিয়া করে যে লবণটা উৎপন্ন হবে সেটা হবে হচ্ছে অম্লীয় প্রকৃতির, এবং এটি পানিতে মধ্যে আয়নিত হবে, আর্দ্র বিশ্লেষিত হবে। পানিতে আর্দ্র বিশ্লেষিত হবে তখন দ্রবণটা হবে হচ্ছে তোমার কোন প্রকৃতির হয়? বলা হচ্ছে অম্লীয় প্রকৃতির হয়। এবং সেক্ষেত্রে আমরা বলছিলাম যে তীব্র অম্ল সেটি হচ্ছে তোমার কি মৃদু ক্ষার, তাহলে সেক্ষেত্রে তুল্য বিন্দু হচ্ছে আমরা বলতেছি হচ্ছে যে বিন্দুটাতে গিয়ে সে হচ্ছে তোমার প্রশমিত হচ্ছে, তাহলে তুল্য বিন্দুর হচ্ছে রেঞ্জটা কত থেকে থাকতেছে দেখো তো, সেটা হচ্ছে তোমার কি এই 4 থেকে কতর মধ্যে আমি তাহলে হচ্ছে পাচ্ছি, 7-এর মধ্যে হচ্ছে তোমার পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি যদি নির্দেশক নির্বাচন করতে চাই, আবার বলছি এটি তাহলে কত থেকে 4 থেকে বা 3.9 থেকে হচ্ছে তোমার কতর মধ্যে 7-এর মধ্যে। তাহলে আমাকে এই যে আমরা দেখতেছি হচ্ছে তীব্র অম্ল মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা এই টাইট্রেশনের ক্ষেত্রে তার প্রশমন বিন্দুটা বা তুল্য বিন্দুর হচ্ছে রেঞ্জটা হচ্ছে তোমার কতর মধ্যে 4 থেকে 7-এর মধ্যে। আমাকে এখন নির্বাচন করতে হবে যে একটি নির্দেশক সমূহ সে অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে গিয়ে কিন্তু আয়নিত হয়, আয়নিত হয়ে বর্ণ পরিবর্তন হচ্ছে তোমার কি করে। তাই তার বর্ণ পরিবর্তনের পরিসর এখন আমাকে দেখতে হবে যে কোন নির্দেশক এই 4 থেকে 7-এর মধ্যে গিয়ে সে হচ্ছে তোমার বর্ণ পরিবর্তন করে। তো দেখা গেছে যে মিথাইল অরেঞ্জ, আবার বলছি যে মিথাইল অরেঞ্জ, তাহলে পিএইচ এর পরিবর্তনের পরিসরটা হচ্ছে তোমার কত? এটা আমরা দেখলাম হচ্ছে 3.9 থেকে হচ্ছে তোমার কত 7। তা এই যে তোমার লবণটা উৎপন্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কোন নির্দেশক হচ্ছে এখানে ব্যবহার করব? তাহলে নির্দেশক ব্যবহার করবো হচ্ছে তোমার কি মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, তাহলে এটি আমরা হচ্ছে এখানে ব্যবহার করতে পারবো, কারণ মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেডের বর্ণ পরিবর্তনের পিএইচ এর পরিসরটা হচ্ছে কত? 3 থেকে 7-এর মধ্যে বা 3.9 থেকে 7-এর মধ্যে। এই জন্য তাইলে আমরা তীব্র অম্ল এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে তাকে মিথাইল অরেঞ্জ হচ্ছে ব্যবহার করবো। এবার আমরা দেখতে চাই মৃদু অম্ল তীব্র ক্ষার। খেয়াল করো, আমরা বলছি হচ্ছে তোমার কি মৃদু অম্ল, তারপরে হচ্ছে তোমার কত তীব্র ক্ষার।
মৃদু অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে যদি পিএইচ এর পরিসরটা হচ্ছে দেখো, তার আগে দেখো মৃদু অম্ল তীব্র ক্ষার যে লবণটা উৎপন্ন করবে সেই লবণটা হচ্ছে তোমার কি হবে, বেশি হবে। কেন? কারণ ক্ষারটা যেহেতু হচ্ছে তোমার এখানে কি ডমিনেট করে হচ্ছে বেশি, আবার বলছি ক্ষারটা যেহেতু হচ্ছে তোমার তীব্র, এই জন্য তার লবণটাও হচ্ছে তোমার কি হয় তীব্র। এখানে যেহেতু অ্যাসিডটা ছিল তীব্র, এই জন্য তার তোমার হচ্ছে লবণটাও ছিল হচ্ছে অম্লীয় প্রকৃতি, অর্থাৎ আয়নিত হয়ে পানিতে আয়নিত হয়ে পরে লবণটা হচ্ছে তোমার কি করে অম্লীয় প্রকৃতির লবণ হয়ে গেল। তাহলে আমি যেটি বলছিলাম এখানে যে মৃদু অম্ল তীব্র ক্ষার যদি নাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার যে লবণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বেসিক, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ দ্রবণের মধ্যে আর্দ্র বিশ্লেষিত হয়েছে ক্ষারীয় প্রকৃতির। তাহলে সে যদি ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলছি হচ্ছে মৃদু অম্ল তীব্র ক্ষার। তাহলে দেখো মৃদু অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এখানে পরিসরটা হচ্ছে দেখি, তুল্য বিন্দুর পরিসরটা হচ্ছে তোমার কত 7 থেকে কতর মধ্যে, তাহলে পিএইচ এর পরিসরটা হচ্ছে, পিএইচ এর পরিসরটা যদি দেখি এটা হচ্ছে 7 থেকে 10 এর মধ্যে হচ্ছে পিএইচ এর পরিসর। তাহলে আমাকে এখন খেয়াল করতে হবে যে কোন ইন্ডিকেটর দ্রবণের মধ্যে আয়নিত হয়ে 7 থেকে 10 এর মধ্যে হচ্ছে সে বর্ণ পরিবর্তন করে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে তোমার কি ফেনাপথ্যালিন, ফেনাপথ্যালিন একই বইয়ে একই ধরনের হচ্ছে বানান আছে। তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারবো হচ্ছে তোমার কি ফেনাপথ্যালিন হচ্ছে ইন্ডিকেটর আমরা ব্যবহার করতে পারবো, এবং ফেনাপথ্যালিন ইন্ডিকেটর এই টাইট্রেশনের ক্ষেত্রে হচ্ছে তোমার কার্যকর। এবার আমরা দেখি যে হচ্ছে তীব্র অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে দেখি তীব্র অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে আমার যে লবণটা উৎপন্ন হবে সেই লবণটা হবে হচ্ছে তোমার প্রশমধর্মী। তাহলে প্রশমধর্মীর ক্ষেত্রে পয়েন্টটা হচ্ছে তোমার কত, এখানে তুল্য বিন্দুটা হচ্ছে তোমার কত 7। আবার বলছি প্রশমন বিন্দুতে তুল্য বিন্দুটা হচ্ছে তোমার পাওয়া যায় হচ্ছে তোমার কত 7, অর্থাৎ এই লবণটা হচ্ছে তোমার কি হয় না আর্দ্র বিশ্লেষিত হয় না, তার দ্রবণটা প্রশমধর্মী। তাহলে যখন টাইট্রেশন করবা, টাইট্রেশনের ক্ষেত্রে উপরে অ্যাসিড অথবা উপরে ক্ষার যে কোনো একটা থাকতে পারে, যখনই তুমি হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে সমাপ্তি বিন্দু পরে যখনই এক ড্রপ হচ্ছে তুমি কি করবা, হয় অম্ল অথবা বেশি তোমার ক্ষার যদি বেশি পড়ে, আবার বলছি প্রশমন বিন্দু যখনই হচ্ছে তোমার হবে, অর্থাৎ পিএইচ এর মানটা যখনই দ্রবণের হচ্ছে 7 হবে, তারপরে ওই দ্রবণের মধ্যে হয় অম্ল অথবা ক্ষার যদি যোগ করো, তাহলে যোগ করলে হঠাৎ করে তার পিএইচ এর মানটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, পরিবর্তন হবে। অর্থাৎ পিএইচটা বাড়তেও পারে, অর্থাৎ ক্ষার যোগ করলে উপর থেকে পিএইচ বাড়বে, আর যদি উপর থেকে অম্ল যোগ করো তাহলে পিএইচ এর মানটা কি করবে তোমার হচ্ছে কমবে। তাহলে তাই যদি হয় দেখো তীব্র অম্ল এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর বর্ণ পরিবর্তনের তোমার হচ্ছে এখানে পরিসরটা টাইট্রেশনের পরিসরটা কত ছিল 4 থেকে 10 এর মধ্যে অথবা 3 থেকে 10 এর মধ্যে, এক এক ধরনের আছে 3 থেকে 10 অথবা 4 থেকে হচ্ছে তোমার কত 10। তাহলে পিএইচ এর পরিসরটা হচ্ছে কত 3 থেকে তোমার হচ্ছে 10 যদি দেখা যায়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি যদি হচ্ছে নির্দেশক এখানে হচ্ছে তোমার কি করতে চাই, নির্বাচন করতে চাই, তাহলে কোন ধরনের নির্দেশক হচ্ছে নির্বাচন করবে। দেখা গেছে বাজারে যতগুলো হচ্ছে তোমার নির্দেশক আছে সেই নির্দেশকগুলোর বর্ণ পরিবর্তনের পরিসর বা পিএইচ এর মানটা হচ্ছে তোমার কত বা আয়নিত হয় 3 থেকে 10 এর মধ্যে। তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক তুমি হচ্ছে কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। তাহলে এখানে কোন ধরনের নির্দেশক আমরা ব্যবহার করব, যে কোনো নির্দেশক, যে কোনো নির্দেশক। এবার আসতেছি আমরা হচ্ছে মৃদু অম্ল এবং হচ্ছে তোমার কি মৃদু ক্ষার। দুর্বলের মধ্যে ফাইট কখনো হচ্ছে কি হয় না, বেশি হয় না। অর্থাৎ দুর্বল অম্লের মধ্যে যদি দুর্বল ক্ষার দাও তাহলে সামান্য পরিমাণে তারা আয়নিত হয়ে সামান্য পরিমাণে প্রশমিত হয়। অর্থাৎ প্রশমন বিন্দুটা আবার বলছি যে বা তুল্য বিন্দুটা হচ্ছে এমন অল্প জায়গা জুড়ে হয় যে সেক্ষেত্রে কোন ধরনের নির্দেশক তুমি ব্যবহার করবা সেই নির্দেশক নির্বাচন করা হচ্ছে কষ্টকর হয়ে যায়। তাইলে তোমার কি যদি বলা হয় যে মৃদু অম্ল এবং মৃদু ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে কি তাহলে কোনো নির্দেশক নেই? না, এক্ষেত্রে নির্দেশক নির্বাচন করাটা হচ্ছে বেশ কঠিন হয়। অর্থাৎ গ্রাফটা তোমার হচ্ছে কখনো শার্পলি বাড়ে না, এটা হচ্ছে গ্রাজুয়ালি আস্তে আস্তে করে হচ্ছে তোমার কি পরিবর্তন হয়, যেহেতু সামান্য পরিমাণে আয়নিত হয়। এই জন্য বলা হচ্ছে মৃদু অম্ল মৃদু ক্ষারের ক্ষেত্রে নির্দেশক হচ্ছে তোমার কি করা যায় না, নির্বাচন করা যায় না। এই ছিল নির্দেশক নির্বাচনের ক্ষেত্রে। আমরা তাহলে দেখলাম যে তীব্র অম্ল মৃদু ক্ষারের ক্ষেত্রে আমি কোন ধরনের নির্দেশক নির্বাচন করব, অর্থাৎ যে কিনা বলে আমার সমাপ্তি বিন্দু নির্দেশ করবে, তাহলে সেটি হচ্ছে মিথাইল অরেঞ্জ বা মিথাইল
মৃদু অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম সেক্ষেত্রে হবে হচ্ছে তোমার কি ফেনাফথেলিন। কেন হবে তার কারণগুলো আমরা হচ্ছে বলছি। তীব্র অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে হচ্ছে আমরা বলছি যে কোনো হচ্ছে তুমি নির্দেশক ব্যবহার করতে পারবা, আর মৃদু অম্ল মৃদু ক্ষারের ক্ষেত্রে তেমন কোনো নির্দেশক আমার হচ্ছে নেই। তাহলে আজকে আমাদের যে হচ্ছে টপিকসগুলো ছিল সেই টপিকসগুলো ছিল হচ্ছে আমরা যেটি বললাম সেটি ছিল হচ্ছে এরকম যে আমরা যদি হচ্ছে দেখি প্রশমন বিক্রিয়া প্রশমন বিন্দু, দেন ছিল হচ্ছে লেট মি ফিনিশ, আমি শেষ করি যে প্রশমন বিক্রিয়া প্রশমন বিন্দু, তারপরে ছিল হচ্ছে টাইট্রেশনের লেগ এবং টাইট্রেশনের ক্ষেত্রে কোন ধরনের নির্দেশ নির্বাচন করবে। এখানে একটি কথা বলে রাখি, বললে মনে হয় বেটার হবে। ফেনাফথেলিনটা সাধারণত হচ্ছে তোমার কি অম্লীয় প্রকৃতির হচ্ছে জৈব অম্লীয় প্রকৃতির হচ্ছে নির্দেশক, মিথাইল অরেঞ্জটা হচ্ছে তোমার কি ক্ষারীয় প্রকৃতির হচ্ছে নির্দেশক। খেয়াল করছো যে দ্রবণটা যখন হচ্ছে অ্যাসিডিক হয় তখন সেখানে মিথাইল অরেঞ্জ আমি ব্যবহার করতে পারি, অর্থাৎ মিথাইল অরেঞ্জটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির নির্দেশক, অর্থাৎ ক্ষারটা অম্লের মধ্যে গিয়ে হচ্ছে নিজের বর্ণ পরিবর্তন করবে। আবার ফেনাফথেলিন হচ্ছে তোমার কি অম্লীয় প্রকৃতির নির্দেশক, তাহলে সে বেসিকের মধ্যে গিয়ে তার কালারটা হচ্ছে তোমার কি করে পরিবর্তন করে। বিষয়গুলো বই থেকে পড়লেই হবে। তবে ভালো আছে হচ্ছে কবির স্যারের বইয়ে, দেন হচ্ছে নির্দেশক নির্বাচনের ক্ষেত্রে আরেকটি বই ভালো আছে বাজারে, সেটা হচ্ছে লিঙ্কন স্যারের বই। এই বইগুলোর মধ্যে হচ্ছে দেখতে পারো, আর অন্যান্য বইগুলোতেও ভালো করে দেওয়া আছে, অ্যাজ ইউ লাইক, যেটা ভালো হয় মনে হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ।